মুম্বাই থেকে নন্দগাঁওকে সংযোগকারী সেই নতুন রাস্তায় সকাল থেকে সন্ধে পর্যন্ত ধুলো উঠতে থাকত। জেসিবি মেশিন মাটি খুঁড়ত, ট্রাক পাথর ফেলত, শ্রমিকরা ঘামে ভিজে কাজ করত। আর সেই ভিড়ের মধ্যে এক যুবক চুপচাপ কোদাল চালাচ্ছিল। নাম ছিল রবি। পুরনো জামাকাপড়, ধুলোমাখা মুখ, হাতে ফোসকা, কিন্তু চোখে এক অদ্ভুত শান্তি, যেন সে নিজের ভাগ্যের সাথে আপোষ করে নিয়েছে। কেউ তাকে বকা দিলে সে চুপ থাকত, কেউ গালি দিলে সে হেসে দিত, কারো সাথে বিবাদে জড়াত না। কারো ধারণা ছিল না যে এই ছেলেটি একসময় মুম্বাইয়ের বড় ব্যবসায়ী ছিল, যার হার্ডওয়্যারের দোকান জেলা জুড়ে বিখ্যাত ছিল, যেখানে রড, সিমেন্ট, বালি, পাইপ সব পাওয়া যেত, যেখানে ঠিকাদাররা লাইন দিয়ে দাঁড়িয়ে থাকত। কিন্তু আজ সেই ছেলেই মজদুরি করছিল। তখনই হঠাৎ সাইটে 4টি ঝকঝকে গাড়ি এসে থামল। স্যুট বুট পরা কিছু লোক নামল, হাতে ফাইল, আর তাদের মাঝখান থেকে নামল এক সুন্দরী এবং আত্মবিশ্বাসী মহিলা। হাই হিল, দামি পোশাক, চোখে চশমা, চালচলনে রাজকীয় ভাব। সেই ছিল প্রিয়া। এই রাস্তার টেন্ডার তার নামেই ছিল। সে এখন মুম্বাইয়ের বড় বিল্ডার হয়ে গিয়েছিল। যখনই তার নজর শ্রমিকদের উপর পড়ল, তার চোখ একটা মুখের উপর আটকে গেল, সেই মুখ যেটিকে সে একসময় মন থেকে ভালোবেসেছিল। রবির পা সেখানেই থেমে গেল। বুক জোরে ধড়ফড় করতে লাগল, নিঃশ্বাস আটকে গেল, ঠোঁট কাঁপতে লাগল। তার মাথায় প্রশ্ন ঘুরতে লাগল, এখানে কি করছে? এ তো অনেক বড় লোক ছিল, আজ মজদুরি কেন? ওদিকে রবিও তাকে দেখে নিল। সেই মেয়েটি যে একসময় ছেঁড়া পোশাকে বাড়িতে আসত, যে নিজের ভাই বোনের স্কুলের মাইনের জন্য কাঁদত, আজ সে কোটি টাকার মালকিন হয়ে দাঁড়িয়ে আছে। দুজনের চোখাচোখি হল, আর এক পলকে পুরো জীবন সামনে ভেসে উঠল। বন্ধুরা, পুরো গল্পের সত্যিটা জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, এবং আপনাদের সকলের কাছে বিনীত নিবেদন যে আপনারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং এই ভিডিওটিকে একটি লাইক করে দিন। বন্ধুরা, 7 বছর আগে শুরু হওয়া এই গল্প মুম্বাইয়ের ঠিক মাঝখানে এক বড় দোকান থেকে শুরু হয়েছিল। শর্মা হার্ডওয়্যারের মালিক রবি শর্মা। বাবা রমেশ শর্মা কঠোর কিন্তু সৎ। মা সরিতা পূজা অর্চনা করা মানুষ। বড় বাংলো, গাড়ি, সম্মান সব ছিল। রবি শিক্ষিত, সাদাসিদে, টাকার কোনো অহংকার ছিল না, সবার সাথে সমানভাবে কথা বলত। এরই মধ্যে নন্দগাঁও থেকে এক মেয়ে এসেছিল, প্রিয়া। গরিব পরিবার, বাবা হরি মজদুরি করতেন, মা লক্ষ্মী অন্যের বাড়িতে কাজ করতেন। কিন্তু প্রিয়া খুব সুন্দরী এবং সংস্কারী ছিল। একদিন সে সিমেন্ট নিতে দোকানে এলো, মাথায় ওড়না, হাতে গোনা কয়েকটা টাকা। রমেশ শর্মার নজর তার ওপর পড়ল এবং তিনি অন্যরকম কিছু অনুভব করলেন। বাড়িতে গিয়ে বললেন, সরিতা, ছেলে এখন বিয়ের যোগ্য হয়েছে। আজ একটি মেয়ে দেখলাম, খুব সাদাসিদে। গ্রামে গিয়ে খোঁজ নিলাম, গরিব হলেও সংস্কার বড়লোকদের চেয়েও বেশি। বিয়ে ঠিক হয়ে গেল। রবি যখন প্রথমবার প্রিয়াকে দেখল, তার মনে হলো যেন তার জীবনে আলো চলে এসেছে। সে তার সাধারণ রূপ দেখে মুগ্ধ হয়ে গেল। তার চোখের সারল্য তাকে বেঁধে ফেলল। বিয়ের দিন এলো, বরযাত্রী এলো, ঢোল বাজল। কিন্তু দেওর অজয় এবং ননদ নেহা খোটা দিল। ঝগড়া হল, মেয়ে পক্ষকে নিচু দেখানো হল। কিন্তু রবি সব শান্ত করল এবং বিয়ে হয়ে গেল। প্রিয়া বউ হয়ে বাড়িতে এলো, নতুন মানুষ, নতুন জীবন। রবি তাকে খুব ভালোবাসত। সকালে চা নিজে বানিয়ে দিত, রাতে ছাদে বসে গল্প করত, বলতো, তুমি আমার ভাগ্য। সে তার জন্য ছোট ছোট খুশি খুঁজে আনত। কখনো বাজার থেকে তার পছন্দের চুড়ি আনত, কখনো বিকেলে তাকে নিয়ে ঘুরতে যেত। কিন্তু বাড়িতে সবাই খুশি ছিল না। শাশুড়ি, ননদ, দেওর খোটা দিত। বাপের বাড়ি থেকে কি এনেছ? আমাদের বাড়ির উজ্জ্বলতা নষ্ট করে দিলে। প্রিয়া সব সহ্য করত, মায়ের সাথে ফোনে কাঁদত। রবিকে বললে সে বলতো, একটু মানিয়ে নাও, ঘর তো, সব ঠিক হয়ে যাবে। সময় কাটতে থাকল। সে ঘরের কাজে ব্যস্ত থাকত, কিন্তু মন থেকে রবিকে ভালোবাসত। একদিন দোকানে এলো দীপা, স্মার্ট, ধূর্ত এবং বড় লোকের মেয়ে। সে রবির সাথে বন্ধুত্ব করল। প্রথমে কাজের কথা, তারপর হাসি ঠাট্টা, তারপর কল, তারপর চ্যাট। ধীরে ধীরে রবি তার প্রেমের জালে ফেসে গেল। সে তার কথায় মজে গেল, তার বার্তার অপেক্ষায় থাকত। ওদিকে প্রিয়া রবির পরিবর্তন লক্ষ্য করল। ফোন লুকিয়ে কথা বলা, দেরিতে বাড়ি আসা, নানা অজুহাত। একদিন সে মেসেজ ধরে ফেলল। তার বুক ফেটে গেল। সে জিজ্ঞেস করল, এইসব কি? রবি রেগে গেল, তুমি আমাকে সন্দেহ করো? কথা বাড়ল, ঝগড়া হল। এক রাতে রাগের মাথায় সে হাত তুলল। প্রিয়া ভেঙে পড়ল।
বাড়ির লোকও তাকে সাহায্য করল না, উল্টো তাকেই দোষ দিতে লাগল। সে কাঁদতে কাঁদতে রাতে বাড়ি থেকে বেরিয়ে গেল। টাকা নেই, কোনো সাহায্য নেই, বাবাকে ফোন করল আর একাই নন্দগামে ফিরে এলো। ওদিকে রবি তাড়াহুড়ো করে দীপাকে দ্বিতীয় বিয়ে করল। কিন্তু দীপার আসল রূপ সামনে এলো। দীপা লোভী ছিল, রবিকে নেশার অভ্যেস করাল, সম্পত্তি লিখিয়ে নিতে লাগল, মিথ্যে মামলা করল, সব দোকান গুদাম জমি বিক্রি হয়ে গেল। বাবা মা বৃদ্ধ, ভাই আলাদা হয়ে গেল, বোনের বিয়ে। রবি রাস্তায় চলে এলো, বাধ্য হয়ে মজদুরি শুরু করল। সে প্রতিদিন কাজে যেত ঠিকই, কিন্তু মনে অনুতাপ থাকত। রাতে ঘুমাতে পারত না, পুরনো স্মৃতিতে ডুবে থাকত। ওদিকে প্রিয়া হার মানেনি, সে মজদুরি শুরু করল। এক কনস্ট্রাকশন সাইটের মালিক ছিলেন সুরেশ মেহতা। ৫০ বছর বয়স, কোনো সন্তান ছিল না। তিনি প্রিয়ার পরিশ্রম দেখলেন। সে সবার আগে আসত, সবার শেষে যেত। তিনি তার একাগ্রতা দেখে মুগ্ধ হলেন। তিনি তাকে অ্যাকাউন্টস, ডিলিং এবং ম্যানেজমেন্ট শেখালেন। তারপর একদিন বললেন, আমি তোমাকে আমার উত্তরাধিকারী বানাতে চাই। প্রিয়া কেঁদে ফেলল, বলল, আমি গরিব। সুরেশ মেহতা বললেন, তোর মনটা ধনীদের মতো বড়। বছরের পর বছর কঠোর পরিশ্রমের পর সে বড় বিল্ডার হয়ে গেল। সে দিনরাত কাজ করল, সব চ্যালেঞ্জের মোকাবিলা করল এবং নিজের কোম্পানিকে উঁচুতে পৌঁছে দিল। আর আজ সেই প্রিয়া সাইটে দাঁড়িয়েছিল, আর সামনে শ্রমিক রবি। সে এগিয়ে গেল এবং বলল, কেমন আছো? রবির চোখে জল চলে এলো। সে ফুপিয়ে কাঁদতে লাগল, বলল, আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি। প্রিয়া লম্বা শ্বাস নিল এবং বলল, আমি ক্ষমা করতে পারি, কিন্তু আপন করে নিতে পারি না। তবে আমি তোমাকে আবার দাঁড় করিয়ে দিতে পারি। আর এখান থেকেই দুজনের জীবনের দ্বিতীয় অধ্যায় শুরু হল। রবি এখনও সেখানেই দাঁড়িয়েছিল, যেখান থেকে প্রিয়া তার সাথে কথা বলে চলে গিয়েছিল। তার হাত কাঁপছিল, চোখের জল থামার নাম নিচ্ছিল না। সহকর্মী শ্রমিকরা তাকে অবাক হয়ে দেখছিল, কিন্তু তার কোনো ভ্রুক্ষেপ ছিল না। তার মন যেন ৭ বছর পেছনে চলে গিয়েছিল। তার মনে পড়ছিল সেই সব মুহূর্ত যখন সে প্রিয়াকে কষ্ট পেতে দেখেছে, যখন সে ঘরের কোনায় বসে চুপচাপ কাঁদত আর রবি ফোনে অন্য কারো সাথে হাসাহাসি করত। আজ প্রথমবার সে নিজের অপরাধ সঠিকভাবে অনুভব করল। তার মনে হচ্ছিল যেন ঈশ্বর তাকে তার যোগ্যতা দেখানোর জন্যই আজকের এই দিনটি বেছে নিয়েছেন। যে মহিলাকে সে লাথি মেরে বের করে দিয়েছিল, সে আজ রানী হয়ে দাঁড়িয়ে আছে, আর সে নিজে আজ এক শ্রমিক। তার ভেতরে লজ্জা, অনুতাপ আর নিজের প্রতি ঘৃণার ঝড় বইছিল। সে ভাবতে লাগল কিভাবে সে নিজের সাজানো জীবন নিজে হাতে ধ্বংস করল। অন্যদিকে প্রিয়া অফিসের দিকে যেতে যেতে বারবার পেছনে ফিরে তাকাচ্ছিল। বাইরে থেকে তাকে শক্ত মনে হলেও ভেতর থেকে সে কেঁপে উঠছিল। তার আজও মনে আছে সেই রাতের কথা, যখন সে কাঁদতে কাঁদতে বাড়ি থেকে বেরিয়েছিল, যখন শ্বশুরবাড়ির লোক তাকে ধাক্কা দিয়ে বের করে দিয়েছিল, যখন রাস্তায় তাকে নিয়ে হাসি তামাশা হয়েছিল। কিন্তু তবুও রবিকে মজদুরি করতে দেখে তার মন গলে গেল। তার রাগ হল না, প্রতিশোধের আগুন জ্বলল না, বরং তার মনে হল যেন খুব আপন কেউ খুব কষ্টে আছে। এটাই ছিল তার সবচেয়ে বড় দুর্বলতা। সে আজও মনে মনে সেই প্রিয়াই ছিল যে কারো খারাপ চাইত না। অফিসে পৌঁছে সে কাজে ডুবে গেল, কিন্তু তার মন কোথাও বসছিল না। প্রতিটি ফাইলের পেছনে সে রবির নুইয়ে পড়া মুখ দেখতে পাচ্ছিল। তার মনে প্রশ্ন জাগছিল, কিভাবে রবির জীবন এত ধ্বংস হয়ে গেল? সে ভাবছিল, রবি কি সত্যি এত খারাপ কাজ করেছিল যে ভাগ্য তাকে এত নিচে নামিয়ে আনল? ওদিকে রবি সারাদিন চুপচাপ কাজ করল। কোদাল চালাতে চালাতেও তার কানে প্রিয়ার কথাগুলো বাজছিল। কেমন আছো? মাত্র দুটো শব্দ, কিন্তু তার ভেতরে ভূমিকম্প এনে দিয়েছিল। সন্ধ্যায় কাজ শেষ হলে সে এক কোণে বসে পড়ল। সূর্যাস্ত হচ্ছিল, আর তার চোখের জল ঝরছিল। তার মনে পড়ছিল কিভাবে দীপার মায়ায় পড়ে সে নিজের পুরো দুনিয়া জ্বালিয়ে দিয়েছিল, কিভাবে সে বাবা মায়ের কথা শোনেনি, নেশার ঘোরে সব কাগজে সই করে দিয়েছিল। দীপা তাকে ব্যবহার করে ছুঁড়ে ফেলে দিয়েছিল। রাতে সে তার ছোট্ট ঘরে গেল, যেখানে তার বৃদ্ধ বাবা মা থাকতেন। মা সরিতা তাকে দেখেই কেঁদে ফেললেন, বললেন, বাবা, খুব ক্লান্ত হয়ে গেছিস না? রবি কিছু বলল না, শুধু মায়ের পা জড়িয়ে ধরে কাঁদতে লাগল। বাবা রমেশ চুপচাপ বসেছিলেন, কিন্তু তার চোখেও জল ছিল। সেই রাতে রবির ঘুম এলো না। পরদিন সকালে সে আবার সাইটে গেল। প্রিয়া জানবুঝকর সেই এলাকায় গেল যেখানে রবি কাজ করছিল। সে দেখল রবি মাথা নিচু করে কাজ করছে, তার জামা ছেঁড়া, হাতে ফোঁসকা। দেখে প্রিয়ার মন ভরে এলো। সে রবির কাছে গেল এবং একটু দূরে নিয়ে গিয়ে বলল, রবি, তুমি এভাবে কেন থাকছ? তুমি শিক্ষিত,
মজদুরি করার কোনো প্রয়োজন নেই তোমার। রবি মাথা নিচু করে বলল, আমি এটারই যোগ্য। আমি যা করেছি এটাই তার শাস্তি। প্রিয়া লম্বা শ্বাস নিয়ে বলল, জীবন শাস্তি দেওয়ার জন্য নয়, এগিয়ে যাওয়ার জন্য। আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি, এবার নিজেকে ক্ষমা করো, নিজেকে শেষ করো না। রবির চোখ ভিজে গেল। বলল, সত্যি কি তুমি আমাকে ক্ষমা করেছ? প্রিয়া কিছুক্ষণ চুপ থেকে বলল, হ্যাঁ, ক্ষমা না করলে আজ এখানে দাঁড়াতাম না। আমি প্রতিশোধ নিতে আসিনি, আমি মনুষ্যত্ব পালন করতে এসেছি। রবি দুহাত জোড় করে বলল, তুমি আমার চেয়ে অনেক বড়, আমি তোমাকে কখনো বুঝতেই পারিনি। প্রিয়া তার হাত নামিয়ে দিয়ে বলল, এখন আর হাত জোর করো না, শুধু নিজের পায়ে দাঁড়াও। আমি চাইলে তোমাকে সারা জীবন শ্রমিক বানিয়ে রাখতে পারতাম, কিন্তু আমি তা করব না। আমি চাই তুমি আবার কিছু একটা হয়ে দেখাও। রবি অবাক হয়ে বলল, তুমি আমাকে সাহায্য কেন করছো? প্রিয়া বলল, কারণ আমি আজও সেই প্রিয়াই আছি যে তোমাকে পাগলের মতো ভালোবেসেছিল, কিন্তু সেই ভালোবাসা এখন আত্মসম্মানে পরিণত হয়েছে। আমি তোমাকে আপন করে নিতে পারবো না ঠিকই, কিন্তু তোমাকে ভেঙে পড়তেও দেখতে পারবো না। প্রিয়া সিদ্ধান্ত নিল যে সে রবিকে নিজের কোম্পানিতে চাকরি দেবে। পরের দিন সকালে রবি যখন সাইটে পৌঁছাল, সুপারভাইজার এসে বলল, রবি, আজ থেকে তোকে মজদুরি করতে হবে না, ম্যাডাম অফিসে ডেকেছেন। রবি কাঁপতে কাঁপতে অফিসের দিকে গেল। প্রিয়া চেয়ারে বসে ফাইল দেখছিল। রবিকে দেখে এসে একটু হাসল। রবি চেয়ারে বসল, কিন্তু তার চোখ নিচু ছিল। প্রিয়া সরাসরি বলল, রবি, আমি চাই তুমি আমার কোম্পানিতে কাজ করো। তুমি শিক্ষিত, মজদুরি তোমার জায়গা নয়। রবি চমকে গেল, তার চোখে জল এসে গেল। সে বলল, কিন্তু আমি এর যোগ্য নই। আমি তোমার সাথে যা করেছি তারপর ভালো কিছু পাওয়ার অধিকার আমার নেই। প্রিয়া গম্ভীর হয়ে বলল, জীবন অধিকার আর শাস্তির ঊর্ধ্বে। আমি তোমাকে তোমার অপরাধ দিয়ে নয়, তোমার যোগ্যতা দিয়ে বিচার করি। করব। যদি তুমি চাও তবে এই সুযোগকে ফিরিয়ে দিতে পারো, কিন্তু আমি তোমাকে নিচে পড়ে যেতে দেখতে পারব না। সে ভাবত যে এই সিদ্ধান্ত তার জন্য সহজ ছিল না, কিন্তু জরুরি ছিল। রবি কিছু সময় চুপ থাকল, তারপর ধীরে ধীরে বলল, আমি চেষ্টা করব, নিজেকে প্রমাণ করব, কিন্তু তোমার কাছে কোনো আশা রাখব না। প্রিয়া হাসল আর বলল, এটাই তো চাই, আশা ছাড়াই পরিশ্রম। তারপর সে এন্টারকমে বলল, বিক্রমকে ডাকো। কিছুক্ষণ পর ম্যানেজার বিক্রম এলো। প্রিয়া বলল, আজ থেকে রবি আমাদের কোম্পানিতে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার থাকবে। বিক্রমের মুখে অবাক হওয়া আর হিংসে পরিষ্কার দেখা যাচ্ছিল। সে রবিকে উপর থেকে নিচ পর্যন্ত দেখল আর বলল, ঠিক আছে ম্যাডাম। বাইরে যেতেই তার মুখে এক কুটিল হাসি ফুটে উঠল। তার মনে হল এক মজুর এবার আমার চেয়ার কেড়ে নিতে এসেছে। বাইরে অফিসে খবর ছড়িয়ে পড়ল। লোকজন কানাকানি করতে লাগল। কেউ বলল, মজুর হঠাৎ অফিসার কিভাবে হয়ে গেল? কেউ বলল, নিশ্চয়ই ম্যাডামের খুব কাছের কেউ হবে। কেউ হাসতে হাসতে বলল, ড্রাইভার থেকে ম্যানেজার হয়ে গেল। রবি সব শুনছিল, কিন্তু চুপ ছিল। তার প্রিয়ার কথা মনে পড়ছিল। লোকদের কাজ হলো বলা, তোমার কাজ হলো পরিশ্রম করা। সে ভাবত যে এখন তাকে প্রমাণ করতে হবে যে সে এর যোগ্য। বিক্রম জানবুঝকার তাকে কঠিন কাজ দিতে লাগল। কখনো রাত 10টা পর্যন্ত আটকে রাখত, কখনো বিনা কারণে বকাঝকা করত, মিটিংয়ে সবার সামনে নিচু দেখানোর চেষ্টা করত। কিন্তু রবি চুপচাপ সব সহ্য করতে থাকল। সে প্রতি রাতে দেরি পর্যন্ত অফিসে থেকে কাজ শিখত। কম্পিউটার চালানো, এক্সেল শিট, অ্যাকাউন্ট ব্যালেন্স, সাপ্লায়ার লিস্ট, সব কিছু যেন কোনো ক্ষুধার্ত মানুষ খাবার দেখছে। তার মনে হচ্ছিল যেন তার জীবন আবার নতুন করে শুরু হচ্ছে। সে প্রতিদিন নতুন জিনিস শিখত, ভুল থেকে শিক্ষা নিত আর শক্তিশালী হয়ে উঠত। ওদিকে প্রিয়া নিজের কেবিন থেকে সব দেখছিল। সে জানত বিক্রম জানবুঝকার রবিকে বিরক্ত করছে, কিন্তু সে চাইত রবি নিজে শক্ত হোক। সে ভাবত এটা তার পরীক্ষা, আর সে পাশ করবেই। কিছুদিন পর কোম্পানি একটা খুব বড় প্রজেক্ট পেল। মুম্বাইয়ের বাইরে শপিং মল তৈরি করতে হতো। কোটি কোটি টাকার ডিল। সব দায়িত্ব বিক্রমকে দেওয়া হলো, কিন্তু বিক্রম ভেতর থেকে ভয় পাচ্ছিল, কারণ তার এত বড় প্রজেক্ট সামলানোর অভিজ্ঞতা ছিল না। তার ভয় ছিল যদি প্রজেক্ট ফেল হয় তবে তার চাকরি চলে যাবে। সে এক চাল চালল। সে জানবুঝকার সাপ্লায়ারদের ভুল নাম্বার লিখে দিল, ভুল রেট বসিয়ে দিল, আর সব দোষ রবির ঘাড়ে চাপিয়ে দিল। যখন মিটিং হল আর খরচের হিসেব মিলল না, তখন বিক্রম সবার সামনে রবির ওপর দোষ চাপিয়ে দিল। বলল, এই ছেলেই ভুল ডেটা দিয়েছে। সবাই রবির দিকে তাকাতে লাগল। কেউ বলল, মজুরের থেকে আর কি আশা করা যায়? কেউ বলল, যোগ্যতা ছাড়া প্রমোশন পেলে এমনই হয়। রবির মাথা নিচু হয়ে গেল, তার মন ভেঙে গেল। তার মনে হল সব শেষ হয়ে গেল। কিন্তু তখনই তার বাবার কথা মনে পড়ল, সত্যের পথ ছেড়ো না। রবি সাহস সঞ্চয় করে বলল,
ম্যাডাম, যদি আপনি অনুমতি দেন তবে আমি আমার রিপোর্ট দেখাতে পারি। প্রিয়া মাথা নাড়ল। রবি নিজের ফাইল সামনে রাখল। তাতে সে সব কল রেকর্ড, রেট লিস্ট, মেইল প্রুফ দেখিয়ে দিল, যাতে পরিষ্কার প্রমাণ হয়ে গেল যে ভুল নাম্বারগুলো ছিল সেগুলো বিক্রম দিয়েছিল। মিটিং রুমে নিস্তব্ধতা নেমে এলো। বিক্রমের মুখ ফ্যাকাশে হয়ে গেল। সে তোতলাতে লাগল। প্রিয়া কড়া গলায় জিজ্ঞেস করল, বিক্রম, কি বলতে চাও? বিক্রমের কাছে কোনো জবাব ছিল না। প্রিয়া সেই মুহূর্তেই তাকে সাসপেন্ড করে দিল। পুরো অফিসে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। রবির চোখে জল এসে গেল। প্রথমবার তার মনে হল যে সত্যের জয় হয়েছে। সে ভাবত যে এই জয় শুধু তার নয়, বরং প্রিয়ার বিশ্বাসের জয়। মিটিংয়ের পর সেই লোকগুলোই যারা তাকে নিয়ে মজা করত এখন বাহাবা দিতে লাগল। কিন্তু রবির কারো প্রশংসায় কিছু এসে গেল না। তার শুধু এইটুকু শান্তি ছিল যে সে নিজেকে প্রমাণ করতে পেরেছে। সন্ধ্যায় প্রিয়া তাকে নিজের কেবিনে ডাকল। বলল, আজ তুমি নিজেকে প্রমাণ করে দিলে। আমি তোমার জন্য গর্বিত। রবির চোখে এক অন্য রকম জেল্লা দেখা গেল। বলল, এই সব আপনার জন্য হয়েছে। যদি আপনি সুযোগ না দিতেন তবে আমি আজও রাস্তায় পাথর বইতাম। প্রিয়া হাসল আর বলল, সুযোগ আমি দিয়েছি, কিন্তু পরিশ্রম তুমি করেছ। তারপর দুজনেই কিছুক্ষণ চুপ থাকল। বাতাসে সেই পুরনো স্মৃতিগুলো ভাসতে লাগল। রবি ধীরে ধীরে জিজ্ঞেস করল, আমরা কি কখনো আগের মতো হতে পারব? প্রিয়ার মন কেঁপে উঠল। সে নজর নিচু করে নিল আর বলল, না রবি, সেই সময় চলে গেছে। আমরা এখন শুধু দুজন মানুষ যারা একে অপরকে সম্মান করি, এর চেয়ে বেশি কিছু নয়। রবি মাথা নাড়ল, কিন্তু তার মনে এক তীব্র যন্ত্রণা হল। সে জানত যে সে যা হারিয়েছে তা আর ফিরে পাওয়া সম্ভব নয়। সে ভাবত যে এটাই হয়তো তার শাস্তি, যা তাকে পূর্ণ করতে হবে। সেই রাতে রবি বাড়ি গেল তো মা জিজ্ঞেস করল, আজ খুশি লাগছে কেন? রবি হাসল আর বলল, হ্যাঁ আম্মা, আজ মনে হচ্ছে আমি আবার বেঁচে উঠলাম। সে মাকে জড়িয়ে ধরে কাঁদল আর জানালো কিভাবে আজ সে জয়ী হয়েছে। ওদিকে প্রিয়া নিজের ঘরে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখছিল। সে নিজেকে বলল, আমি শক্ত, এখন আর দুর্বল হব না। কিন্তু মনের কোনো এক কোণে সেই পুরনো ভালোবাসা ফুপিয়ে কাঁদছিল, যাকে সে প্রতিদিন চেপে রাখার চেষ্টা করত। সে ভাবত, সে কি কখনো এই কষ্ট থেকে মুক্তি পাবে? রবির জীবন এখন ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছিল। অফিসে তার সম্মান বাড়তে লাগল। যারা গতকাল পর্যন্ত মজা করত, আজ তারা তার কাছে পরামর্শ নিতে আসত। কিন্তু ভেতর থেকে সে এখনও ভেঙে চুরমার ছিল। প্রতি রাতে বাড়ি গিয়ে মায়ের পা টিপে দিত, বাবার ওষুধ এগিয়ে দিত, আর তারপর ছাদে বসে আকাশ দেখত। প্রতি মুহূর্তে তার প্রিয়ার কথা মনে পড়ত, তার হাসি, তার চোখের সারল্য। কিন্তু সে নিজেকে বোঝাত যে সে তাকে আর আপন করে নিতে পারবে না, কারণ সে তাকে অনেক কষ্ট দিয়েছে। সে ভাবত হয়তো সে নিজেকে কখনো ক্ষমা করতে পারবে না। ওদিকে প্রিয়াও এখন আগের চেয়ে অনেক বেশি ব্যস্ত থাকতে শুরু করল। কোম্পানির নতুন প্রজেক্ট, মিটিং, ডিল, ইন্টারভিউ। কিন্তু তবু যখনই সে রবিকে দেখত, তার বুক এক অদ্ভুতভাবে ধরফর করত। সে নিজের সাথে লড়াই করত যে এগুলো শুধু পুরনো স্মৃতি, এর বেশি কিছু নয়। সে নিজের জীবনে এগিয়ে যাওয়ার চেষ্টা করত, কিন্তু মন বারবার পেছনে টেনে ধরত। এরই মাঝে একদিন কোম্পানি আরও একটা বড় প্রজেক্ট পেল। মুম্বাইয়ের বাইরে একটা হাইওয়ে কানেক্টিং রোডের টেন্ডার, কোটি কোটি টাকার ডিল। সরকারের নজর, মিডিয়ার নজর সবাই তাকিয়েছিল। এই প্রজেক্ট প্রিয়ার জন্য খুব গুরুত্বপূর্ণ ছিল। যদি এটা সফল হতো তবে তার কোম্পানি দেশের প্রথম সারির বিল্ডারদের তালিকায় চলে আসত। প্রিয়া এই প্রজেক্টের দায়িত্ব সরাসরি রবির হাতে তুলে দিল। পুরো অফিসে শোরগোল পড়ে গেল। লোকজন ফিসফিস করতে লাগল, ম্যাডাম কি সত্যি এই মজুরকে এত বিশ্বাস করেন? কিন্তু প্রিয়া সবার সামনে বলল, আমার রবির ওপর ভরসা আছে, এই প্রজেক্ট সেই লিড করবে। রবির বুক জোরে ধড়ফড় করতে লাগল। এটা তার জীবনের সবচেয়ে বড় সুযোগ ছিল। সে জানত এখানে ভুল হলে সব শেষ। সে দিন রাত এক করে দিল। সাইটে নিজে যেত, শ্রমিকদের সাথে কথা বলতো, কোয়ালিটি চেক করত, ইঞ্জিনিয়ারদের সাথে মিটিং করত, প্রতিটি ছোট জিনিসের ওপর নজর রাখত। সে নিজে পাথর তুলে দেখিয়ে দিত যে কিভাবে কাজ করা উচিত। শ্রমিকরাও তার সাথে মিশে গেল, কারণ সে বস নয়, তাদের সাথী হয়ে কাজ করত। সে প্রতিদিন খুব ভোরে উঠত, প্ল্যান বানাতো আর রাত পর্যন্ত কাজ করত। ওদিকে অফিসে কিছু লোক তার বাড়তে থাকা পজিশন দেখে হিংসে করতে লাগল। বিক্রম তো সাসপেন্ড হয়েছিল, কিন্তু তার কিছু বন্ধু এখনও ভেতরে ছিল। তারা রবির বিরুদ্ধে তলে তলে চক্রান্ত শুরু করল। ভুয়া অভিযোগ, মিথ্যে গুজব। কিন্তু রবি সেদিকে কান দিল না। তার নজর শুধু কাজের ওপর ছিল। ওদিকে প্রিয়া প্রতিদিন সন্ধ্যায় সাইটে যেত। দূর থেকে তাকে কাজ করতে দেখত।
তার ভালো লাগত যে মানুষটা এখন বদলে গেছে, সে শুধু তার স্বামী নয় বরং একজন দায়িত্বশীল মানুষ হয়ে উঠেছে। অনেক সময় দুজনের চোখাচোখি হতো, দুজনেই চুপচাপ হাসত কিছু না বলে, যেন মনে মনে অনেক কথা হয়ে যেত। প্রিয়া ভাবত সময় হয়তো তাদের আবার কাছে এনেছে, কিন্তু সে ভয়ও পেত পাছে আবার কষ্ট না পেতে হয়। এরই মাঝে গল্পে আবার তুফান এলো, কারণ মুম্বাইয়ে একটা পুরনো নাম আবার শোনা যেতে লাগল, দীপা, সেই মহিলা যে রবির জীবন তছনছ করে দিয়েছিল। 7 বছর পর সে শহরে ফিরে এসেছে। দামি গাড়ি, বড় হোটেলে থাকা, পুরনো যোগাযোগগুলো কাজে লাগানো, তার উদ্দেশ্য পরিষ্কার ছিল, প্রিয়ার কোম্পানিতে অনুপ্রবেশ করা, তার প্রজেক্ট দখল করা আর রবিকে আবার দুর্বল করে দেওয়া। সে সবার আগে রবির খবর নিল। সে জানতে পারল রবি এখন প্রিয়ার কোম্পানিতে বড় অফিসার হয়ে গেছে। এটা শুনেই তার ঠোঁটে এক বিষাক্ত হাসি ফুটে উঠল। সে বলল, এবার খেলা আরও জমে উঠবে। সে তার পুরনো সঙ্গী অখিলকে ডাকল, যে এখন বড় প্রপার্টি মাফিয়া হয়ে গেছে। দীপা তাকে বলল, আমার প্রিয়ার কোম্পানির সব ভেতরের খবর চাই, তার প্রজেক্ট আর তার দুর্বলতাগুলো। অখিল হাসতে হাসতে বলল, টাকা দিলে বন্ধু সব মিলবে। সে ভাবত এবার সে সব কিছু বরবাদ করে দেবে। ওদিকে রবির কোনো ধারণাই ছিল না যে তার জীবনে আবার ঝড় আসতে চলেছে। সে পুরো মন দিয়ে প্রজেক্টে লেগেছিল। তার একটাই স্বপ্ন ছিল, নিজেকে প্রমাণ করা, প্রিয়াকে দেখানো যে সে আর সেই আগের মানুষটি নেই। কিন্তু ভাগ্য অন্য কোনো খেলাই খেলতে চলেছিল। একদিন হঠাৎ প্রিয়ার অফিসে এক বড় ইনভেস্টর মিটিং হলো। বড় বড় বিজনেসম্যানরা এলেন, মিডিয়াও ছিল। আর সেই মিটিংয়েই এক স্টাইলিশ মহিলা এন্ট্রি নিল, সেই দীপা। তাকে সবাই এক বড় ইনভেস্টর হিসেবে জানত। আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না।